নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমার দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা। আজ আমাদের ক্লাসে আমরা পড়ব তোমাদের থার্ড সেমিস্টারে একটি কবিতা, কবি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতা আজ আমরা পড়ব। কবিতাটি পড়বার আগে আমরা জেনে নেব যে এই কবিতাটি আমরা কোথা থেকে পেলাম, অর্থাৎ আমাদের পাঠ্য কবিতাটির উৎস। আমাদের পাঠ্য কবিতাটি আমরা পেয়েছি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা এই সংকলন গ্রন্থ থেকে। তারই বিভিন্ন কাব্যগ্রন্থ নিয়ে গঠিত এই যে শ্রেষ্ঠ কবিতার বইটি দেখো বাঁ পাশে রয়েছে, এবং আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই বইটা থেকে আমরা পেয়েছি। দেশ পাবলিকেশনে এই বইটা পাবে। বইটি তে ৮৩ পৃষ্ঠায় রয়েছে আমাদের আজকের পাঠ্য কবিতা। সংকলকগণ আমাদের এই পাঠ্য বইয়ে এখান থেকে সংকলন করেছেন। এই যে আমরা কবিতাটি পেয়েছি, অর্থাৎ রক্তে আমি রাজপুত্র, হ্যাঁ, এই কাব্যগ্রন্থের কবিতা। রক্তে আমি রাজপুত্র ১৯৭২ থেকে ৮৮ সালের মধ্যে লিখিত কবিতাগুলি নিয়ে গঠিত এই রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থের অন্তর্গত আজকের কবিতাটি। পরবর্তীকালে এটি নবনীতা দেবসেনের এই শ্রেষ্ঠ কবিতা বইটি দেখালাম, সেখানে কবিতাটি আমরা পাই, এবং এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩৯৬ বঙ্গাব্দের নববর্ষের দিন, অর্থাৎ আজ থেকে প্রায় ৩৬ বছর আগে। এবং কবি এই গ্রন্থের ভূমিকায় লিখেছিলেন প্রায় ৩০ বছর ধরে লেখা বিভিন্ন কবিতার সংকলন এই গ্রন্থে। দেখো একেবারে ডান দিকে তোমাদের পাঠ্য কবিতাটি রয়েছে, দিগ্বিজয়ের রূপকথা। আমরা ৮৩ পৃষ্ঠায় পেয়েছি এই নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে। আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। তোমাদের বইতে কবি পরিচিতি দেওয়া আছে, তবু আরো একটু তাকে জেনে নিতে চাই। দেখো একেবারে ডান দিকে কবি নবনীতা দেবসেনের স্বাক্ষর সহ তার ছবি রয়েছে, এবং তার সম্পর্কে অতি সামান্য আমরা একটুখানি জানছি, কারণ তাকে তো জানার শেষ নেই। তিনি মূলত একজন কবি এমনটা আমরা ভাবি, কিন্তু তিনি একজন গদ্য লেখক এবং প্রধানত তিনি একজন শিক্ষাবিদ। দেশ বিদেশে তার পাণ্ডিত্যের খ্যাতি, কিন্তু পাণ্ডিত্য তাকে কিন্তু অচল করেনি। তিনি বরাবর বড় সরস সজল জীবন যাপন করে গেছেন, আর দেশ বিদেশের বিভিন্ন পুরস্কারও তিনি অর্জন করেছেন। সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন। উপন্যাস, ছোট গল্প, নাটক, কাব্য কবিতা, শিশুদের উপযোগী বিভিন্ন রচনা, বিশেষত রূপকথা, অনুবাদ সাহিত্য, হাস্যরসাত্মক রচনা, ভ্রমণ সাহিত্য, সমস্ত কিছুতে তিনি সিদ্ধ কলম একজন মানুষ, একজন সাহিত্যবেত্তা, সাহিত্যিক। কবি দম্পতি নরেন্দ্র দেব আর রাধারানী দেবীর সন্তান নবনীতা, রবীন্দ্রনাথের দেওয়া নাম নবনীতা। তিনি নিজের কবিতা লেখার প্রসঙ্গে বলেছিলেন, এক কবির গর্ভে আরেক কবির ঔরসে আমার জন্ম, অক্ষরের জগৎটাই যার ভিটে মাটি, ঘর সংসার, সে আর কবিতা লিখবে না কেন? যেমন আমার গাছে চড়া, বৃষ্টিতে ভেজা, কাগজের নৌকো গড়া, তেমনি আমার কবিতা লেখা। অর্থাৎ কবিতা তার কাছে এতই সহজ। তিনি বলছেন, কবিতা আমার জীবনে আক্ষরিক অর্থেই সহজ। কখনো আবার লিখছেন, শুনি কবিতা নাকি পলায়ন করে, অথচ আমি তো দেখি কবিতায় স্থিতি। আমার জীবনের প্রথমতম প্রত্যয়, পায়ের তলা থেকে যতবারই মাটি কেড়ে নিয়েছে জীবন, ঠেলে দিয়েছে একটা হিম হিম অন্ধকার গর্তে, কবিতা ততবার এসে হাত ধরেছে, টেনে দাঁড় করিয়ে দিয়েছে
শক্ত জমির ওপরে। তাহলে আমরা দেখছি আলোয় উষ্ণতায় কবিতাই তাকে দাঁড় করিয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থটির নামও প্রথম প্রত্যয়, 1959 সালে লেখা। এছাড়াও তিনি বহু কাব্যগ্রন্থ লিখেছেন, যে বইটি আমি দেখালাম সেখানে বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে স্বাগত দেবদূত, লায়ন টেমারকে, তুমি মনস্থির করো, এই সমস্ত বিভিন্ন কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি সংকলিত হয়েছে। নবনীতাদেব সেনের কবিতায় আক্ষরিক অর্থ অনেক সময় গভীর ব্যঞ্জনাবহ। কবিতার শিরোনাম কিংবা অক্ষরে অক্ষরে আপাত চোখে যে অর্থ ধরা পড়ে, তার অন্তরালে রয়ে যায় অন্যরকম এক সম্ভাবনা। যেমন রক্তে আমি রাজপুত্র, এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত আমাদের যে পাঠ্য কবিতাটি, সেই কবিতাটির নাম দিগ্বিজয়ের রূপকথা। সেখানেও কিন্তু আমরা দেখি সেই গভীর ব্যঞ্জনাবাহী বার্তা। এ প্রসঙ্গে তোমাদের বলতে ইচ্ছে করছে আরো একটু কথা, যে দিগ্বিজয়ের রূপকথা এই নামটি আমরা যখনই জানছি, আমাদের মনে ছোটবেলায় পড়া সেই রূপকথার প্রতি একটা আকর্ষণ জেগে উঠছে, এবং আমাদের মনে হচ্ছে যে তাহলে কি রূপকথা সম্পর্কে কোনো কথা আমরা জানবো এই কবিতার মাধ্যমে। কবি নবনীতাদেব সেন তিনি কিন্তু নিজে অসম্ভব রূপকথা প্রেমিক। তিনি রূপকথা পড়তে ভালোবাসতেন, শুনতে ভালোবাসতেন, লিখতেও ভালোবাসতেন। তিনি রূপকথা সম্পর্কে তার যে বিশেষ ভাবনা সেটি আমরা জেনে নেব। তার আগে দেখাবো, এই দেখো, আমাদের সকলের জন্য, শুধু শিশু কিশোরদের জন্যই নয়, এই যে রূপকথা সমগ্র, এই বইটি তিনি আমাদের জন্য রেখে গেছেন, সকলের জন্য। তো সেই রূপকথা সমগ্র, তার ভূমিকায় যে কটি কথা তিনি বলেছেন সেখান থেকে আমরা একটুখানি এখানে জেনে নেব। রূপকথা সম্পর্কে কবির একান্ত অনুভব, এই বইটিতে তিনি ভূমিকা অংশে লিখেছেন, রূপকথাও জীবনেরই গল্প। পোশাকটা হয়তো রাজা রানীর, সেখানেও মানুষই সম্পর্কের সাদা আর কালো, ঈর্ষা আর দেশের ছবি যেমন ফোটে, তেমনি তার মধ্যে দয়া মায়া, আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষার 7 রং, আর ব্যর্থতার ব্যথা বেদনার অন্ধকার সবই ধরা থাকে। জটিলতা, কঠোরতা, অবিচারের ছবিও বাদ থাকে না। পরিচয় হয়ে যায় জীবনের সমস্ত দিকগুলোর সঙ্গেই। কিন্তু সেইখানেই শেষ হয়ে যায় না রূপকথা, তারপরেও থাকে উত্তরণের পথনির্দেশ, মুক্তির রাস্তা দেখানো থাকে তাতে। রূপকথাতে সৎ মানুষটির জয় নিশ্চিত, এমন ভাবনা রূপকথা সম্পর্কে তার। আর আরো তিনি এই বইটির ভূমিকায়, অর্থাৎ তার রূপকথা সমগ্রর ভূমিকায় যে বিশেষ একটি কথা বলেছেন সেটি তোমাদের মনে করিয়ে দিই। লিখেছেন, নতুন যুগের মূল্যবোধগুলি এই নতুন যুগের ভাবনার গোড়া থেকেই বুনে দেওয়া দরকার। রূপকথার দ্বারা তা সহজেই সম্ভব। আর আমরা মা বাবারা চাইব তারা স্বপ্ন দেখতে শিখুক। রূপকথা সকলের হাতেই এই সোনার কাঠিটি তুলে দিতে পারে, কেউ নেয়, কেউ নেয় না। তাহলে বুঝতেই পারছো যে এই বইটাতে তিনি এমন কথা, এমন সম্ভাবনার কথা, তার এমন ভাবনা তথা বিশ্বাসের কথা বলেছেন নিজে মুখে। এবং আজ আমরা যে কবিতাটি পড়তে চলেছি তার নাম দিগ্বিজয়ের রূপকথা। সুতরাং আমরা খুঁজে নেব সূত্র, কবি তার নিজের মনোভাব কেমন করে নিহিত রেখেছেন এই কবিতার মধ্যে। চলো আমরা কবিতাটি পড়ি, দিগ্বিজয়ের রূপকথা। তোমরা আশা করি তোমাদের পাঠ্য বইটিতে এই কবিতাটি পাবে, একেবারেই প্রথম দিকে রয়েছে, 3rd সেমিস্টারে। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতাদেব সেন, 1973 সালে এই কবিতাটি লেখা। কবিতাটি একটু পড়ি আমরা। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানি দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী
দুটি সরঞ্জাম। এক, এই জাদু অশ্ব, মরু পথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খরজুরের দ্বীপে। দেখো, তিনটি স্তর আছে কবিতাটির। আমরা সাধারণত কবিতায় যাদের স্তবক বলি, সেই রকম প্রথম 4টে লাইনে একটা স্তবক, যেখানে বক্তা আত্মপরিচয় দিচ্ছেন এবং তার কর্ম সম্পর্কে জানাচ্ছেন। দ্বিতীয় যে স্তবক, সেটি কিন্তু 5টি লাইনে, 5টি পংক্তি, সেখানে সেটার ব্যাখ্যা করেছেন, যে তার সহায় কি, তার মনোভাব ব্যাখ্যা করেছেন। এবং তৃতীয় স্তবক বলবো কিনা জানি না, একদম একলা একা একটা লাইন, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে সমস্ত কবিতাটির নির্যাস দেওয়া আছে, অর্থাৎ এই যে আত্মপ্রত্যয়ের যাত্রা, সেই যাত্রা এই গন্তব্যে গিয়ে পৌঁছলো। এইরকম ভাবে আমরা কবিতাটি পড়ব। আমরা কবিতাটি এইবারে প্রতিটি লাইন ধরে, এমনকি শব্দ ধরে বোঝার চেষ্টা করব। আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন কবি নবনীতা দেবসেন, এবং 1973 সালে লেখা এই কবিতা আজ কেন সারা জীবন, যতদিন মানুষের সভ্যতা থাকবে ততদিনই কিন্তু প্রাসঙ্গিক, বিশেষত আজকের পৃথিবীতে খুব খুব প্রাসঙ্গিক যে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছেন, রূপকথার রূপকে বা আবরণে। পড়ি একটু, আবার ধরে ধরে পড়ি। এবার বলছেন, রক্তে আমি রাজপুত্র। আমরা যারা রূপকথা পড়েছি ছোটবেলায়, প্রায় আমরা সকলেই পড়েছি, অথবা মা ঠাকুমার কাছে গল্প শুনেছি, রাজা রানীর গল্প, রাজপুত্রের গল্প, সুরানীর গল্প, দুরানীর গল্প, এবং রাজপুত্র রাজকন্যাকে সে উদ্ধার করে আনবে, সে গল্প আমরা পড়েছি। আমরা এখানে যে গল্পটা দেখছি, গল্পের আকারে বলা একটি কবিতা, সেখানে প্রথম লাইনেই আছে যে রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ আমি জন্মগতভাবে রাজপুত্র। যে রাজপুত্র ভবিষ্যতের রাজা, অর্থাৎ সে রাজ্য শাসন এবং পালন করবে। তো সেই আমার জন্মগতভাবেই আমি রাজপুত্র, একটা বিরাট মাপ। মানুষ হিসেবে আমার অনেক দায় আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি জন্মেছি রাজার ছেলে হয়ে। এই রাজা, আমাদের কাছে যে রাজা, অর্থাৎ ধরা চুড়ো পড়া, সোনায় মোড়া যে রাজা, ক্ষমতার অধীশ্বর, তাকেই তো আমরা চিনি সাধারণভাবে গল্পে, রূপকথায়। তো এই যে রাজপুত্র, তিনিও কি সবসময়ই এমনটা হন? একেবারে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেন কিনা সেটা একটু পরেই আমরা জানতে পারবো। কেননা ঠিক তার পরের অংশটাতে একটা লাইনে দেখো, দুটো অংশ। রক্তে আমি রাজপুত্র বলে একটা দাঁড়িয়ে আছে, তারপরে ওই লাইনেই আছে, হলেনি বা দুঃখিনী জননী। তাহলে রাজার যিনি ছেলে, তার জননী, তার মাতা দুঃখিনী কেন হবেন? তিনি তো রাজরানী। কিন্তু আমরা জানি, বিশেষত আমাদের যে বাংলা রূপকথা বা ভারতীয় রূপকথা, সেখানে আমরা দেখেছি যে ক্ষমতাবান রাজার দুজন রানী তো থাকেনি, একাধিক রানীই থাকেন। তার মধ্যে একজন হন দুঃখিনী, যাকে আমরা জানি দুয়ো রানী বলে। দুয়ো মানে ধিক্কার, এখানে দুঃখ। দুঃখিনী জননীর পুত্র, তিনি রাজপুত্র রক্তে, কিন্তু আসলে তার রাজসুলভ বৈভব কিছু নেই, অর্থাৎ বাস্তব অর্থে পার্থিব যা ঐশ্বর্য, তেমন সোনাদানা কিছু নেই। কিন্তু তার পরের লাইনেই দেখছি দিগ্বিজয়ে যেতে হবে। তা তো হবেই, কেননা রাজপুত্র যিনি, তিনি সমস্ত দিক জয় করবেন, এমনটাই কাম্য থাকে। অর্থাৎ তিনি পৃথিবী বিজয় করবেন, 10টি দিক।
সেই 10 দিকের অধীশ্বর হবেন তিনি। দিক বিজয়ে যেতে হবে। দেখো, এমনটা বলছেন না যে দিগ্বিজয়ে যাব, যাব বলছেন না, বলছেন যেতে হবে, অর্থাৎ যাওয়াটা তার ভবিতব্য। এমনটাই হয়, যিনি রাজার পুত্র তিনি সকলের পালনকর্তা হয়ে উঠবেন একদিন। তাই তাকে দিগ্বিজয়ে যেতে হবে। এবং দুয়োরানী দিলেন সাজিয়ে। ওই যে দুঃখিনী জননী দুয়োরানী, তিনি রাজার সংসারে তার স্থান হয় না, রাজপ্রাসাদে তার স্থান হয় না। তোমরা তো পড়েছো, বুদ্ধভূতুমের গল্প পড়েছো, নীলকমল লালকমলের গল্প পড়েছো। তোমরা জানো যে দুয়োরানী তাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়ে পর্ণকুটিরে থাকতে হয়, এমনটা আমরা গল্পে পড়েছি। এখানে আমরা সেই দুয়োরানীকে পেলাম, যে এই রাজপুত্র যে কথক তার মা দুয়োরানী তিনি সাজিয়ে দিচ্ছেন। কিন্তু দুয়োরানীর হাতে তো অনেক কিছু থাকে না। দিগ্বিজয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, কি কি প্রয়োজন পরের লাইনেই পড়ছি। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্ত্রাণ কিছুই ছিল না। স্বাভাবিক, দুয়োরানী তিনি তো প্রাসাদের অভ্যন্তরে থাকতে পারেন না, তার কিছুই নেই। সন্তানকে তিনি সাজিয়ে দিলেন, তবু দিগ্বিজয়ে যেতে হবে। আর মা সন্তানকে যখন সাজান, তখন মায়ের আশিসই সব থেকে শিরোধার্য, সব থেকে শ্রেষ্ঠ উপহাস, শ্রেষ্ঠ শয্যা। তাই রাজপুত্র বলছেন, দুঃখিনী মায়ের পুত্র যিনি, তিনি বলছেন কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডলের কথা আমরা মহাভারতে পড়েছি। কর্ণের কবচ কুণ্ডল, অর্থাৎ রক্ষাকারী যিনি যোদ্ধা, তাকে তার রক্ষাকারী যে বর্ম, এবং কুণ্ডল কানে পড়া হয়, কুণ্ডল সেই গোল গোল রিং আর কি, অর্থাৎ বীরত্বের যে শোভা এবং বর্ম, তা কিছু নেই। ধনুক বাণ তোমরা জানো, তাও তার নেই। যুদ্ধ করতে গেলে যা লাগে তা নেই। তুনীর, তুনীর হচ্ছে যেই পাত্রে তীর বা স্বর রাখা হয়। এবং শিরস্ত্রাণ অর্থাৎ মাথাকে রক্ষা করার জন্য, যোদ্ধার মস্তক রক্ষাকারী বর্ম হলো শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ আজও তোমরা পথে ঘাটে দেখতে পাও। স্কুটার বা বাইক যারা চালান, তারা যে হেলমেট পরেন, ওটাই তো শিরস্ত্রাণ। তো শির অর্থাৎ মাথাকে, ত্রাণ বা রক্ষাকারী যে বস্তু, কিছু নেই। যুদ্ধ করতে গেলে যা লাগে তা কিছুই নেই, কিছুই ছিল না। কিন্তু কি আছে তার কাছে? তার কাছে আছে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, দুটি বস্তু আছে যা তিনি নিয়ে যাবেন। মায়ের আশীর্বাদী দুটি সরঞ্জাম কি কি? পরে স্তবকে বলছেন, এক, এই জাদু অশ্ব। তো জাদু অশ্ব অর্থাৎ ইন্দ্রজাল করে তৈরি করা হয়, ম্যাজিক করে তৈরি করা হয় যে অশ্ব বা ঘোড়াকে। তার মানে এটি একটি রূপক জাদু অশ্ব, সত্যিকারের ঘোড়া না। ঘোড়ায় চেপে টগবগিয়ে তো যান যারা বীর, তারা যুদ্ধক্ষেত্রে যোদ্ধারা যান ঘোড়ায় চেপে। আমরা ইতিহাসের বইয়ে, প্রাচীনকালের গল্পেও পড়েছি, ইতিহাসের বইয়ে পড়েছি, এমনকি রূপকথাতে তো পড়েইছি। আর রবীন্দ্রনাথের বীরপুরুষ আমাদের সকলেরই প্রায় পড়া বা শোনা শিশু কাব্যগ্রন্থে, যেখানে ওই যে ছেলেটি বলছে, বক্তা বলছে যে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। সেখানে বলছে যে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। তো সেই টগবগিয়ে ঘোড়ায় যাওয়ার ইচ্ছে সব বাচ্চারই থাকে, কিন্তু সবার তো সম্বল থাকে না। কিন্তু এইখানে রাজপুত্র যিনি, তিনি বলছেন যে আমার আছে একটি জাদু অশ্ব। সেই জাদু অশ্ব আমি যখন যেখানে যেমন সমস্যায় পড়ি, তেমন করে সে আমার বাহন হয়ে আমাকে নিয়ে যায়। মরুপথে সেই হয় উট। আমরা জানি মরুপথের জাহাজ বলা হয় উটকে। তো সেই উট হয়ে যায় জাদু অশ্ব, কারণ মরুপথে তো ঘোড়া টগবগিয়ে চলতে পারে না, তাহলে তো ধুলোর ঝড় হয়ে যাবে। তাই সে তখন উট হয়ে যায়। আবার আকাশে হয়ে যায় কি? পুষ্পক। এই পুষ্পক রথের কথা তোমাদের হয়তো মনে আছে রামায়ণের গল্প শুনে। রামায়ণে পুষ্পক রথ, পুষ্পক রথ কুবেরের রথ ছিল, রাবণেরও রথ ছিল। রাবণের রথের নাম পুষ্পক। সেই পুষ্পক রথে সীতা, রাম, লক্ষ্মণ, বিভীষণ এরা লঙ্কা জয়ের পরে তারা কিন্তু
লঙ্কা থেকে ফিরেছিলেন অযোধ্যায় আকাশ পথে। দেখো, এতদিন আগে লেখা আমাদের এই মহাকাব্যটি রামায়ণ, তখন তো বিমান আবিষ্কার হয়েছে কিনা আমরা জানি না, নিশ্চয়ই হয়নি, তখন বিমান বা রকেট কিছুই ছিল না। কিন্তু মানুষের কল্পনায় আকাশ পথে, নভ পথে একটা যান, নভযান তারা কল্পনা করেছিলেন। মহাকাব্যের ঋষিরা, যিনি লিখেছিলেন ঋষি বাল্মীকি, তিনি কিন্তু সেই পুষ্পক রথের কথা বলেছেন। তাহলে এই জাদু অশ্ব সে নভযান হয়ে যায় যখন তাকে আকাশ পথে যুদ্ধ চালনা করতে হয় বা আকাশ পথে অতিক্রম করতে হয়। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সিন্ধু জল সমুদ্রের জলে সপ্তডিঙা হয়ে যায়। সপ্তডিঙা কথাটিও আমাদের বাংলা কাব্য সাহিত্য থেকেই নেওয়া। এই সমস্ত রূপকের মধ্যেই দেখো আমাদের দেশ, আমাদের সাহিত্য, আমাদের ঐতিহ্যের উত্তরাধিকার কবি নবনীতা দেবসেন স্বীকার করেছেন, একটি একটি করে সাজিয়ে দিয়েছেন। আমাদের এত কিছু সম্পদ আছে। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, সপ্তডিঙার কথা আমরা মঙ্গল কাব্যে পড়েছি। মনসা মঙ্গল কাব্যে ভাসানের গান যারা শুনেছ তারা জানো যে সেখানে সপ্তডিঙা নিয়ে সওদাগর, চাঁদ বেনে তিনি যেতেন বাণিজ্য পথে, এবং ডিঙা মানে নৌকো, 7টি নৌকো একই সাথে যাচ্ছে, সপ্তডিঙা। তাহলে ওই যে এক জাদু অশ্ব, সে এত কিছু করতে পারে এবং তেপান্তরে পক্ষীরাজ হতে পারে। পক্ষীরাজ শব্দটিও একেবারেই রূপকথার শব্দ, একটি বিরাট বড় পাখি যে কিনা ঘোড়ার মতো ছুটতেও পারে, আবার তার ডানাও আছে, প্রয়োজনে সে মাটি থেকে একদম উড়ে চলে যেতে পারে শত্রু সৈন্যের মাঝখানে গিয়ে যুদ্ধ যাতে করতে পারেন রাজপুত্র। তেপান্তর, 3টি প্রান্তরে সমাহার এমন করে আমরা বলতে পারি। তবে তেপান্তর অনন্ত এক মাঠ, হ্যাঁ, তাকে আমরা রূপকথার গল্পে পেয়েছি। তেপান্তরে সে পক্ষীরাজ হয়, অর্থাৎ এই যে জাদু অশ্ব, সে এক এক জায়গায় এক এক রকম, যখন যেমন ভাবে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে রাজপুত্রের সহায় হয়। তারপরে একটি চমৎকার কথা বলছেন, এই যে এত রকম রূপ আমরা দেখলাম ওই জাদু অশ্বের, সে আসলে কি বলছেন? তার নাম রেখেছি বিশ্বাস। এই বিশ্বাস স্বভাবতই আত্মবিশ্বাস। বিশ্বাস যদি কারুর থাকে নিজের ওপরে, তাহলে দুনিয়া তার পায়ের তলায় থাকবে। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন, রবীন্দ্রনাথ বলেছিলেন। তো বলছেন নাম রেখেছি। কে নাম রেখেছেন? নাম রেখেছেন রাজপুত্র, যিনি দিগ্বিজয়ে যাচ্ছেন। তিনি বলছেন একে বিশ্বাস। তার মস্তিষ্ক প্রসূত, হৃদয় প্রসূত এই বিশ্বাস, যাকে তিনি স্থির লক্ষ্য বলে মনে করেন, তার সম্পদ বলে মনে করেন, মা তাকে দিয়েছেন উত্তরাধিকার সূত্রে। দুঃখিনী জননী হলেনি বা তিনি দুয়োরানী, তিনি এই সম্পদ তাকে দিয়েছেন। আশীর্বাদী একটি সরঞ্জাম হলো বিশ্বাস। আমরা দেখে নেব এই যে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, এই বইটিতে, যে বই থেকে এই কবিতাটি আমরা পেয়েছি, অর্থাৎ দিগ্বিজয়ের রূপকথা। এই দিগ্বিজয়ের রূপকথা রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থের মধ্যেই একটি কবিতা আছে, এই কাল চিরকাল, ঠিক একই সময় লেখা, এই 1973 সালে সেই কবিতাটিও লেখা। সেখানে বিশ্বাসের কথা বলছেন নবনীতা, বলছেন আমাকে নেবাতে পারে এত শক্তি রাখে না সময়, কখনো ভেবো না আমি সময়ের মুখ চেয়ে থাকি। সময় আমার সঙ্গে খেলে যাক যুদ্ধ যুদ্ধ খেলা, যতই কাড়ুক শাড়ি লজ্জা বস্ত্র ঠিক থাকে বাকি। মন্ত্র বলে বেলা হয়ে যাবে সব, যা ছিল অবেলা। অর্থাৎ যা কিছু দুর্দশা আসুক, অবেলা আসুক বা বারবেলা আমরা যেটাকে বলি, তাকেই তো অবেলা বলছেন কবি। তা যদি আসেও, মন্ত্র বলে, মন্ত্র মানে কি? মনকে ত্রাণ করে যা, তাই হচ্ছে মন্ত্র। এখানে সেই মন্ত্রটা কি? আত্মবিশ্বাস। আমরা এই কবিতাতে রক্তে আমি রাজপুত্র, সেখানেও যেভাবে পেলাম যে বিশ্বাস, নাম রেখেছি বিশ্বাস। তাহলে একটি আশীর্বাদী সরঞ্জামের কথা আমরা জানলাম। এইবার 2 নম্বরটা দেখব। বলছেন 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি।
মন্ত্রপুত, মন্ত্র নিহিত আছে, মন্ত্রের দ্বারা শুদ্ধ করা। অসি মানে তলোয়ার। তাহলে এই হৃদয়ের খাপ, হৃদয় যেন তলোয়ার রাখবার সেই কোষ, সেখানে তলোয়ার আছে। সেই তলোয়ার মন্ত্রপুত, মনকে যা ত্রাণ করে। কেমন তা বলছেন? শানিত ইস্পাত খণ্ড, লোহা হলে, আকরিক লোহা হলে তাতে জং ধরে যায়, মরচে পড়ে। জলবায়ুর জন্য ইতর বিশেষ হলে তাতে মরচে পড়ে যায়। কিন্তু ইস্পাত একটি সংকর ধাতু, তাতে তা খোলা রোদ্দুরে বৃষ্টিতে পড়ে থাকতে পারে, তাতে কিন্তু কখনো মরচে পড়ে না। তাই হৃদয়ের মন্ত্রপুত যে অসি, হৃদয়ের খাপে ভরা, তাও কিন্তু তেমনি শানিত, তীক্ষ্ণ এবং ইস্পাত খণ্ডের মতো। তারপরেই বলছেন অভঙ্গুর, যা ভাঙে না, তেমন ইস্পাত খণ্ড। সেই অভঙ্গুর শানিত ইস্পাত খণ্ড অসিটির নাম ভালোবাসা। তাহলে বিশ্বাস এবং ভালোবাসা, এই হলো মায়ের থেকে পাওয়া, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুটি সরঞ্জাম। এবং তারপরেই বলছেন এই যে দুটি, বিশ্বাস এবং ভালোবাসা, এই দুটি সরঞ্জাম, আশীর্বাদী সরঞ্জাম যদি থাকে, তারপরে একদম শেষ লাইনে, একটি মাত্র লাইনে কবি বলছেন, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে। তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ, তৃষ্ণাকে হরণ করে যে, সেই খর্জুর মানে খেজুর। অর্থাৎ মরু পথে চলতে চলতে পথিক যখন ক্লান্ত হয়, তখন তার তৃষ্ণা হরণ করে খেজুরের দ্বীপ, সেখানে সে সজল স্নিগ্ধ আশ্রয় পায়। তাই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে, অর্থাৎ তবেই আমি সত্যি সত্যি দিগ্বিজয়ী হব, এমনটা বলছেন। প্রার্থিত, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছব। তো এই যে মস্তিষ্ক আর অন্তরের সম্পদ একাকার যদি হয়, বিশ্বাস এবং ভালোবাসা একাকার যদি হয়, তবেই আমাদের সত্যি সত্যি দিগ্বিজয় সম্ভব হবে, এমনটাই বলছেন। পৃথিবী জয় সম্ভব ভালোবাসার দ্বারা। আমরা কবি নবনীতা দেব সেনের এই কাব্যগ্রন্থে তিলাঞ্জলি ২, সেই কবিতার মধ্যে একটি প্রাসঙ্গিক লাইন তোমাদের জন্য আমার মনে পড়ছে, এটা বলি যে কবি সেখানে বলেছেন, আমার নিজস্ব বলতে শুধু এই, শুধু ভালোবাসা, আমার সর্বস্ব বলতে শুধু এই, শুধু ভালোবাসা। ভালোবাসাই সব, ভালোবাসাতেই সবকিছু সম্ভব। তোমরা ইতিহাসে পড়েছ, যখন অশোক চণ্ডাশোক ছিলেন, সেই চণ্ডাশোক তিনি কলিঙ্গ বিজয় করে সেই রক্ত নদী দেখে বিব্রত হন, আত্মসংকটে ভোগেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে চণ্ডাশোক ধর্মাশোক হন এবং বৌদ্ধ ধর্ম তিনি প্রবর্তন করেন। বিভিন্ন দেশে দেশে, শ্রীলঙ্কাতেও পাঠান তার প্রতিনিধি। আমরা জানি, আমরা দেখি রাজা আসে যায়, আমরা ইতিহাসের পাতায় তাদের পড়ি, কিন্তু যারা ভালোবাসার রাজা, এই বুদ্ধদেব, শ্রী চৈতন্য, হজরত মোহাম্মদ বা যীশু খ্রিস্ট কিংবা গুরু নানক, তারা ভালোবাসার সাম্রাজ্য করে গেছেন সারা পৃথিবী জুড়ে। কোনো মানুষ শুধুমাত্র যুদ্ধ করে ধ্বংস করে তাদের ভালোবাসে না, তাদের নতমস্তকে স্বীকার করে। তো সুতরাং এখানে আমরা কবিতাতেও পড়লাম যে কষ্টকর পিপাসার্ত যাত্রা শেষে ছায়া শীতল সজল গন্তব্যে পৌঁছবেন কি করে? বিশ্বাস আর ভালোবাসা, এই যৌথ যে সরঞ্জাম যাকে বলছেন, সেই পাথেয় নিয়ে পৌঁছে যাবেন রাজপুত্র, এমন করেই। হ্যাঁ, আমরা কবিতার মধ্যে এমনটাই পড়লাম। এবারে আমরা এর সারমর্ম একটুখানি দেখে নেব। কবিতাটির সারমর্ম, কবি নবনীতা দেব সেনের দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি এক আত্মপ্রত্যয়ী যাত্রার কথা বলে। কবি এখানে পৌরাণিক উপমা ব্যবহার করে ব্যক্তি মানুষের আত্মপ্রতিষ্ঠার প্রয়াস চিত্রিত করেছেন। সমাজের চিরাচরিত অন্যায়ের বিরুদ্ধে কেবল যান্ত্রিক অস্ত্র নয়,
বরং আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি দিয়েই জয়লাভ করা যায়। এই ব্যতিক্রমী বার্তা এই কবিতার মূল। কবিতার প্রথম আশীর্বাদ বিশ্বাস। কবি এখানে বিশ্বাসকে জাদু অশ্বের সঙ্গে তুলনা করেছেন, যা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ নেয়। মরুভূমিতে এটি উট, আকাশে পুষ্পক বিমান, আর সমুদ্র পেরোতে এটি সপ্তডিঙ্গার রূপ নেয়। অর্থাৎ জীবনে আত্মবিশ্বাসী সত্যিকারের বাহন, যা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে সহায়তা করে। কবিতার দ্বিতীয় আশীর্বাদ হিসেবে উল্লেখ করা হয়েছে ভালোবাসা। কবি একে মন্ত্রপুত অসির সঙ্গে তুলনা করেছেন, যা ইস্পাতের মতো কঠিন এবং যাকে ভাঙা যায় না। ভালোবাসার শক্তি অপরাজেয়, জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা সম্ভব এই ভালোবাসার দ্বারা। আমরা পেলাম কবিতাটির সারমর্ম। এবারে চলো আমরা কবিতার মধ্যে ব্যবহৃত বিভিন্ন শব্দের সম্পর্কে একটু জেনে নিই। তোমরা লিখে নিতে পারো। দেখো, কবিতায় ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ এবং টিকা। প্রথম, কবচ কুণ্ডল। তোমরা বইয়েও পেন্সিল দিয়ে লিখে নিতে পারো পাশে পাশে, তাহলে যখন কবিতা পড়বে তখন এই শব্দার্থগুলি তোমাদের চোখে পড়বে। কবচ কুণ্ডল। মহাভারতে কবচ কুণ্ডলের, যেমন কর্ণের কবচ, কবচ কুণ্ডল উল্লেখ আছে। কবচ কুণ্ডল হলো এক প্রকারের অভেদ্য বর্ম এবং বীরত্বের অলংকার, যা দৈব সৃষ্টি। এই অভেদ্য বর্ম ব্যক্তিকে অস্ত্রের আঘাত থেকে রক্ষা করতে পারে। তুনীর, তীর বা বাণ রাখার পাত্র বিশেষ। শিরস্ত্রাণ, যে কোনো আঘাত থেকে মাথাকে রক্ষা করার জন্য বিশেষ ধাতুর সাহায্যে নির্মিত আবরণ বিশেষ। আশীর্বাদী, আশীর্বাদ নিহিত রয়েছে যাতে। শানিত অর্থাৎ তীক্ষ্ণ বা ধারালো। ইস্পাত, আকরিক লোহার সঙ্গে রাসায়নিক উপাদান যুক্ত করে তৈরি সংকর ধাতু। সরঞ্জাম অর্থাৎ উপকরণ বা বস্তু। আমরা কয়েকটি শব্দের অর্থ সম্পর্কে জেনে নিলাম। এবারে আমরা কবিতাটিকে একটি ছক হিসেবে মনে রাখবো। আমি ছেলে মেয়েদের একটি বিশেষ অনুরোধ করব, যেটা হলো যে তোমরা এই যে ছোট্ট একটা কবিতা, গদ্য কবিতা, ছোট্ট কবিতা, এই কবিতাটি কিন্তু মুখস্থ করবে। কবিতা যদি মুখস্থ করো তাহলে কিন্তু সহজেই এমসিকিউর উত্তর দিতে পারবে, কারণ আমরা সকলেই স্বাভাবিকভাবে সাহিত্যের রস জানবার জন্যই পড়ি। আর পাঠ্য বই পড়ি আরো একটা কারণে, তা হলো নম্বরটা পেতে হবে। এবং তোমরা জানো যে তোমাদের এই থার্ড সেমিস্টার এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্নমালা এবং তার একটি মাত্র বিকল্প চিহ্নিত করে উত্তর লিখতে হবে। তাই কবিতা কিন্তু অবশ্য করে মুখস্থ করবে, অবশ্যই তার মর্মার্থ বুঝে। আমরা একটা ছকের সাহায্যে দেখে নিই। ছকটা তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে রেখেও দিতে পারো বা খাতায় করে রাখতে পারো। দেখো, দিগ্বিজয়ের রূপকথা আমরা দেখতে পাচ্ছি। ডান দিকে হাস্যমুখী আমাদের কবি শ্রীমতী নবনীতা দেবসেনকে, আর বাঁ দিকে দেখছি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতার বইটি, যেখান থেকে আমরা এই কবিতাটি পেয়েছি আমাদের পাঠ্য। মানস মানচিত্র এরকম হতে পারে। রাজপুত্র, রক্তে আমি রাজপুত্র দিয়ে শুরু কবিতা, তো রক্তে আমি রাজপুত্র, তাহলে রাজপুত্র। তারপরের কথা দুঃখিনী তার মা, দুয়োরানী জননী। তারপর তার যুদ্ধ শয্যাহীন দিগ্বিজয় যাত্রা। দেখো, এটা খুব সুন্দর করে বলেছেন কবি যে কবচ কুণ্ডল নেই, ধনুক তুনি শিরস্থান, এগুলো কিসের? যারা যুদ্ধ করে তাদের। কিন্তু রাজপুত্র যিনি দিগ্বিজয়ে যাচ্ছেন, দিগ্বিজয়ে যেতে হবে বলছেন, এটা বলছেন না যুদ্ধে যেতে হবে। তিনি কিন্তু যুদ্ধ করতে বেরোচ্ছেন না। তার মন্ত্রপুত অসি ভালোবাসা, আর আরেকটি কি? বিশ্বাস, জাদু অশ্ব। দুটি আশীর্বাদী পাথেয়, এক জাদু অশ্ব বিশ্বাস, দুই অসি ভালোবাসা, এবং নিশ্চিত গন্তব্য কি? তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। পথের ক্লান্তি ঘুচিয়ে যেখানে নিশ্চিতে তিনি পৌঁছবেন শুধুমাত্র বিশ্বাস এবং ভালোবাসাকে সঙ্গী করে, পাথেয় করে তিনি পৌঁছে যাবেন এইখানে, এবং সেটা তার নিশ্চিত গন্তব্য। বলছেন নিশ্চিত পৌঁছবো, পৌঁছতেও পারি বা পৌঁছানো যাবে
বা পৌঁছতে চাইবো এমন কথা বলছেন না, একেবারে নিশ্চিত তিনি। তাই রাজপুত্র তার পরে যেভাবে দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে একটি মানুষ মানচিত্র করে, এমনটাই দেখানো হয়েছে। দিগ্বিজয়ে তাকে যেতে হবে, কিন্তু সেই দিগ্বিজয় বিশ্বাস আর ভালোবাসা দিয়েই তিনি অর্জন করবেন। পৃথিবীর সম্রাট হবেন, কিন্তু সেখানে কোনো হানাহানি, যুদ্ধ, হিংসা এসব নেই, সেসব তার সঙ্গেও নেই। তার পাথেও দুটি আশীর্বাদী পাথেও, জাদু অশ্ব অর্থাৎ বিশ্বাস এবং মন্ত্রপ্রদ অসি অর্থাৎ ভালোবাসা, এবং তার গন্তব্য নিশ্চিত। এটা আমরা দেখে নিলাম। এবারে তোমাদের জন্য আমি এনেছি যেদিন কবি নবনীতা দেবসেন তার নশ্বর শরীর ত্যাগ করে চলে গিয়েছিলেন চিরকালের জন্য 7ই নভেম্বর, সেই দিনের পরের দিন 8ই নভেম্বর আকাশবাণীতে পুনঃ সম্প্রচারিত হয়েছিল তার কণ্ঠস্বরে তারই বিশ্বাস, ভালোবাসাকে তিনি যে সবার উপরে মর্যাদা দেন। ওই যে আমার সম্বল, এই আমার সর্বস্ব ভালোবাসা, আমার নিজস্ব বলতে শুধু এই, শুধু ভালোবাসা, এই কথা তিনি আজীবন মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই তার লেখায়, তার যাপনে, তার উচ্চারণে সর্বত্র তার স্থির বিশ্বাসটি উচ্চারিত। আমরা তার কণ্ঠস্বরে শুনে নেব তারই কথা। কৃতজ্ঞতা আকাশবাণীকে। চলো আমরা শুনি। সব জায়গায় ভালোবাসার মানুষ আপনার জন্য জুটি টুটি রাখেন, হ্যাঁ, এটাও একটা ঘটনা। একদম ঘটনা। হুম। আমি একলা জন্মেছি, কিন্তু একলা কখনো অনুভব করিনি নিজেকে। হুম। কোনোদিন মনে হয়নি যে আমার কেউ নেই। হুম। আমি তো মনুষ্য সমাজে বাস করি। কিন্তু এই যে আপনার বাড়ির নাম ভালোবাসা, এত ভালোবাসার কথা বলেন, আপনার কি সত্যিই মনে হয় যে ভালোবাসা মানুষের একটা সবচেয়ে বড় গুণ বলেই মানুষ আর কি ভালোবাসায় জড়ানো মানুষ, এটাই কি ঠিক, নাকি ভালোবাসার অভাব আছে পৃথিবীটায়, এরকম মনে হয়? খুশি আর হাসি এক না। না। সুখের ভাগ নেওয়ার লোক কম, দুঃখের ভাগ নিয়ে সবাই চায়। সুখে লোকে হিংসে করবে, অতএব বেশি সুখ হলে অনেক সময় তোমার হয়তো ভাগ নেওয়ার লোক কমতে পারে, কিন্তু দুঃখের সময় তা হয় না। আমি তো জীবনে যেটা দেখেছি, আমার যখন জীবনে খুব বড় বড় দুঃখ এসছে, আমার চারপাশে বন্ধু থেকেছে। দেখো, তিনি ভালোবাসাকেই স্থির বিশ্বাসে গ্রহণ করেছেন এবং উচ্চারণ করেছেন, যা আমরা পড়লাম এই কবিতাতেও। সে শুধু লেখার কথা নয়, তার জীবন দর্শন, তার ভাবনা, তার স্থির বিশ্বাস, এবং তিনি তার জীবনের সর্বক্ষেত্রে মনে করেছেন ভালোবাসাই শ্রেষ্ঠ সম্পদ। বলছেন খুশি আর হাসি এক নয়, সুখ আলাদা আর শান্তি আলাদা। তো সেই শান্তি, স্বস্তি, তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছানো যায় বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে। আমরা কবিতা থেকে পেলাম। এবারে আমরা আমাদের যে রকম ভাবে প্রশ্ন আসবে একটু দেখে নেব। চলো আমরা দেখে নিই যে এই ধরনের সম্ভাব্য উত্তরপত্র হবে। হ্যাঁ, বাঁদিকে পুরো উত্তরপত্রটি দেওয়া আছে। 40টি উত্তর তোমাদের কাছে চাওয়া হবে। দেখো 40 সংখ্যক দেওয়া আছে প্রত্যেকটি, এবং প্রত্যেকটিতে 1 নম্বর করে আছে। উত্তরের মান 1। 40টার মধ্যে 40টা প্রশ্নেই 4টি করে বিকল্প দেওয়া থাকবে, এবং সেই বিকল্পগুলি তোমাদের দেখে নিয়ে ঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আর এর পাশেই ওখান থেকে আমি 6টি প্রশ্ন কিভাবে আমরা নির্বাচন করব উত্তর, সেজন্য আমি কেটে নিয়ে এটা বড় করে দেখিয়েছি। এখান থেকে ওই আনসার স্ক্রিপ্ট কিরকম হবে সেটাই একটুখানি বোর্ডে করে দেখাবো। তার আগে দেখে নি যে প্রশ্ন তো বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা জানো যে প্রশ্ন এমসিকিউ টাইপ, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। তো সেটা কিরকম ধরনের হবে, আমি 6টা বিকল্প তোমাদের জন্য আজ এনেছি। সেই 6টা বিকল্প কি কি হবে একটু দেখে নি। চলো, এইরকম কয়েকটি আমি আজকের ক্লাসের জন্য এনেছি। সম্ভাব্য বহু বিকল্পীয় প্রশ্নের ধরন, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করেই থাকবে। 1 নম্বর হতে পারে যে ঠিক বিকল্পটি নির্বাচন করো। 4টি বিকল্প দেওয়া আছে, ঠিক বিকল্পটি তোমায় নির্বাচন করতে হবে। এবিসিডির মধ্যে কোনটা তুমি ঠিক বলে মনে করো।
অর্থাৎ ঠিক বিকল্প কোনটি। 2, শূন্য স্থান পূরণ করো। 3, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো। 4, সত্য মিথ্যা যাচাই করে যথাযথ বিকল্পটি লেখো। এবং 5, প্রদত্ত রেখাচিত্র থেকে যথোচিত বিকল্পটি নির্বাচন করো। আর 6, প্রদত্ত দুটি স্তম্ভের থেকে ঠিক বিকল্পটি নির্বাচন করো। এই 6টি রকম এনেছি, আরো বিভিন্ন রকম হতে পারে, 20-22 রকম হতে পারে। আমি আজ প্রধানত এই যে 6 রকমের প্রশ্ন আসে সেই 6টি প্রশ্ন ধরন আলোচনা করব। আমরা যে তোমাদের ওয়েমার্কশিটটা দেখালাম, উত্তরপত্র, সম্ভাব্য উত্তরপত্র, এই যে আমরা বোর্ডে দেখে নি। চলো আমরা প্রথম প্রশ্নে যাই, যে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো ঠিক উত্তর কি হবে। মরুপথে সেই হয় উট কে। 4টি অপশন দেওয়া আছে, 4টি বিকল্প। এ কবচ কুণ্ডল, বি মন্ত্রপুত অসি, সি শানিত ইস্পাত খণ্ড এবং ডি জাদু অশ্ব। যে কথা তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু কবিতাটা একদম মুখস্থ রাখবে, ঠোঁটস্থ রাখবে। তাহলে মরুপথে উট কে হয়, ওই যে একদম দ্বিতীয় স্তবকে আছে জাদু অশ্ব, সে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তাহলে আমরা দেখছি ডি অপশানে, এই যে দেখো পাশে কেটে নিয়েছি, এইটুকু অংশ আমরা পাশে কেটে নিয়েছি। তাহলে ডি অপশন হবে 1 নম্বরে, ডি অপশানে আমরা গোল করে দেব। হ্যাঁ, তাহলে ডি অপশন আমরা নির্বাচন করব। ডি অপশন নির্বাচন করলাম, যে জাদু অশ্ব সে হলো সঠিক উত্তর। একটা জিনিস বলবো আমার ছেলে মেয়েদের, তোমরা তো ক্লাস 11-এও এই ধরনের প্রশ্ন সমাধান করেছো, সুতরাং জানো। তবু আরেকবার বলে দিই যে এইরকম ভাবে যেটা ঠিক উত্তর বলে মনে করছো বিকল্প, এরকম পুরোটা কিন্তু তোমরা ফিল আপ করে দেবে। অর্থাৎ আর্ধেকটা বা ছোট একটু ফুটকি এরকম দিয়ে রাখবে না, তাহলে কিন্তু সেই উত্তরটি গৃহীত হবে না। এর পরের প্রশ্নে আমরা যাই, শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থানের জন্য যথার্থ বিকল্প নির্বাচন করো। হলেনি বা শূন্যস্থান, তারপর জননী। 4টে অপশন দেওয়া আছে। এ দুয়োরানী, বি দুঃখিনী, সি বঞ্চিতা, ডি কাঙালিনী। তাহলে হলেনি বা দুঃখিনী জননী আমরা পড়েছি কবিতাতে, প্রথম লাইনেই আছে, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী। কবিতাটা আমাদের মুখস্থ আছে, আমরা ঠিক উত্তরটা তাহলে পেয়ে যাব। তাহলে ঠিক উত্তর কোথায় ছিল, দুঃখিনী ছিল বি অপশানে। তাহলে আমরা বি অপশন, এখানে বি অপশনটাই নেব। এই যে আমি বলছিলাম এইটুকু করে রেখে দেবে না, হ্যাঁ, বা হাফ সার্কেল করেও রাখবে না, পুরোটাই কিন্তু পূর্ণ করে দেবে এইভাবে। এই পুরোটা পূর্ণ করে দিলাম, আমরা বি অপশন নিলাম। এর পরের প্রশ্নে যাই, দুটি বিবৃতির মধ্যে যথার্থ সম্পর্ক দেখি। 3 নম্বর প্রশ্ন, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি ক, রাজপুত্রের অশ্বটিকে জাদু অশ্ব বলা যায় কারণ বিবৃতি খ, অশ্বটি অমর। এবার দেখো বিকল্পগুলি কি কি। ক ঠিক, খ ভুল হতে পারে। আচ্ছা দেখি, তারপরে যাই বি, ক ভুল, খ ঠিক। দেখি তারপরেরটা কি বলা আছে, সি, ক এবং খ উভয়ই ঠিক এবং ক ক্ষয়ের কারণ। আচ্ছা, আর ডি আছে, ক এবং খ উভয়ই ভুল। দেখো রাজপুত্রের অশ্বটিকে জাদু অশ্ব বলা যায়। জাদু অশ্ব কি বাস্তবে আমরা পাই না, ওটা একটা ইন্দ্রজাল করে ম্যাজিক করে করা, এবং তার তো কোনো মৃত্যু নেই, বিশ্বাসের কোনো মৃত্যু হয় না, নাম রেখেছে বিশ্বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ উভয়ই ঠিক।
রাজপুত্র তো অশ্বটিকে জাদু অশ্বই বলেছেন এবং অশ্বটি অমর। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সে মরে যায় না, সে এক থেকে আরেক হয়ে ওঠে, কখনো উট, কখনো সপ্তডিঙা, যখন যেমন তখন সে তেমনটি হয়। তাহলে আমরা বলতে পারি যে ক ক্ষয়ের কারণ, সে জাদু অশ্ব, তাই সে অমর। তাহলে আমরা সি এই অপশনটিকে পাবো। 3 নম্বর প্রশ্ন, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো বললে আমরা দেখছি যে এক্ষেত্রে সি অপশন, অর্থাৎ 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি সি অপশন। প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম হবে, একদম মুখস্থ করেই লিখতে পারবো সেটাও তো হবেই, আবার জ্ঞানমূলক, বোধমূলক, এটা হচ্ছে বোধমূলক প্রশ্ন ছিল। এরপরে আমরা যাব পরের প্রশ্নে। দেখে নিই পরের প্রশ্নটি কি। সত্য মিথ্যা যাচাই করে যথাযথ বিকল্পটি লেখো। বিবৃতি কি কি দেখি। রাজপুত্র দিগ্বিজয় যাবেন, 1। 2, জননী দুঃখিনী তাই সাজাতে পারেননি। 3, রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না। আর 4, আকাশে পক্ষীরাজ ছিল ভালোবাসা। তাহলে আমরা দেখি, এখানে আমরা কবিতা যারা পড়েছি এবং কবিতাটি আমাদের সামনে আছে, আমরা বুঝতেই পাচ্ছি পরীক্ষার হলে কবিতা সামনে থাকবে না, কবিতা মুখস্থ থাকবে, তাই বুঝতে পারবো। কিভাবে দেখি বিকল্প কি কি দেওয়া আছে। বিকল্পতে দেওয়া আছে, দেখো বিবৃতি 1, রাজপুত্র দিগ্বিজয়ে যাবেন, এটা তো সত্যি কথাই, দিগ্বিজয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে এ বিকল্পের প্রথম 1 দেখে নেব সত্য, হ্যাঁ সত্য। বি বিকল্পে দেখে নেব 1 আছে মিথ্যা, তা তো নয়, রাজপুত্র তো দিগ্বিজয়ে যাবেন, তাহলে বি অপশনটাকে কিন্তু আমরা সরিয়ে রাখছি। আবার সি অপশনে দেখছি বিকল্পে 1 সত্য, 1টাকে সত্য, অর্থাৎ রাজপুত্র দিগ্বিজয়ে যাবেন সত্য। ডি অপশনেও 1 সত্য। তাহলে আমরা বি অপশনকে এখন একটু সরিয়েই রাখলাম, কারণ প্রথমেই ওটা আউট হয়ে গেল, এই খেলায় মিথ্যা বলছে, তা তো নয়, রাজপুত্র দিগ্বিজয়ে যাবেন। তাহলে এ, সি, ডি এই 3টের মধ্যে আমরা দেখবো এর পরপরগুলো কোনগুলো ঠিক হয়। 2, জননী দুঃখিনী তাই সাজাতে পারেননি, সেটা কি ঠিক? জননী দুঃখিনী কিন্তু দুয়োরানী দিলেন সাজায়ে, কথাটা বলা আছে। তাহলে এ বিকল্পের 2 আছে মিথ্যা, তাহলে এটা কিন্তু সাজাতে পারেননি কথাটা মিথ্যা, তার মানে এ বিকল্প আমরা নেব। সি বিকল্পে আছে মিথ্যা, সি বিকল্পটা রাখবো। কিন্তু ডি বিকল্পে আছে এটি সত্য না, জননী দুঃখিনী এ পর্যন্ত সত্য, কিন্তু সাজাতে পারেননি কথাটি সত্য নয় কবিতা অনুসারে। তাহলে আমরা এবার ডি বিকল্পটিকেও বি বিকল্পের মতন বাদ দেব। তাহলে রাখছি এ আর সি। এবার 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে দেখো বলা আছে রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না, সত্যি কথা, রাজপুত্র তো কবচ কুণ্ডল শিরস্থান তুনির কিচ্ছু ছিল না। তাহলে এতে বলা আছে মিথ্যা, না তো, এর 3 নম্বরে দেখো লেখা আছে মিথ্যা, না, রাজপুত্রের কবচ কুণ্ডল তো ছিলই না, এটা তো সত্যি কথা। তাহলে সি বিকল্পে দেখছি যে সত্য, রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না, সি বিকল্পটি এখনো পর্যন্ত আমাদের কাছে গ্রাহ্য হচ্ছে। এরপরে দেখি, আকাশে পক্ষীরাজ ছিল ভালোবাসা। আকাশে পক্ষীরাজ কে ছিল? জাদু অশ্ব যে, অর্থাৎ বিশ্বাস, সে ছিল, তার মানে এটি মিথ্যে। এই 4 নম্বর যে বিবৃতি সেটি সত্য নয়। দেখো সি বিকল্পে বলা হয়েছে এটি মিথ্যা, 4 নম্বর। এই বিকল্প তো আগেই আউট হয়ে গেছে, তবু আরেকবার দেখে নিচ্ছি। 4 নম্বর লেখা আছে সত্য, সত্য তো নয়, তার মানে সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একমাত্র সি বিকল্প। আরেকবার মিলিয়ে নেব আমরা, কারণ একবার দাগ দিয়ে নিলে সেটা নির্বাচিত হয়ে যাবে, তাই আমরা দেখে নিই সি বিকল্পটি নেব কিনা। সি বিকল্পের নাম্বার 1 সত্য, রাজপুত্র দিগ্বিজয়ে যাবেন, হ্যাঁ সত্য। 2, জননী দুঃখিনী তাই সাজাতে পারেননি, মিথ্যা, হ্যাঁ মিথ্যা। রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না, ঠিক কথা, সত্য, তাহলে 3 সি সত্য। এবং আকাশে পক্ষীরাজ ছিল ভালোবাসা, এটা মিথ্যা, এখানেও আমরা সি বিকল্পে 4 নম্বর দেখছি মিথ্যা। তাহলে
এই প্রশ্নে অর্থাৎ 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সি বিকল্পটি আমাদের যথার্থ। তাহলে যথার্থ বিকল্পটি আমরা চিহ্নিত করে দিই 4 নম্বরে সি বিকল্প। একটু ধৈর্য ধরে করবে, একটু হয়তো সময় লাগবে, কিন্তু তার জন্য তোমরা খুব একটা দ্রুততার সঙ্গে করতে গিয়ে ভুল করো না, কারণ সময় কিন্তু দেওয়া হবে। খুব মাথা ঠান্ডা করে ঠিক বিকল্পটি নির্বাচন করে সেখানে একটা এইভাবে চিহ্ন দিয়ে দেবে, এভাবে সেটাকে ফিল আপ করবে। এরপরে আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি? প্রদত্ত রেখাচিত্র থেকে যথাযথ বিকল্পটি নির্বাচন করো। দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে আশীর্বাদী সরঞ্জাম দুটি হলো এ পুষ্পক রথ এবং সপ্তডিঙা, বি বিশ্বাস এবং ভালোবাসা, সি সপ্তডিঙা তৃষ্ণাহর খরজুর, আর ডি ভালোবাসা এবং কবচকুণ্ডল। আমাদের কবিতা মুখস্থ আছে, তাই আমরা জানি আশীর্বাদী সরঞ্জাম বিশ্বাস ও ভালোবাসা। নাম রেখেছে বিশ্বাস আর নাম ভালোবাসা, 1, 2 করে দ্বিতীয় স্তবকে দেওয়াই আছে যে আশীর্বাদী সরঞ্জাম দুটি কি। তাই আমরা রেখাচিত্র থেকে সহজেই বি অপশনটিকে নির্বাচিত করতে পারি। আমরা লিখে নিই 5 নম্বর যে প্রশ্ন আমরা আমাদের এখানে পাচ্ছি, প্রদত্ত যে আমাদের উত্তরপত্র, সেখানে আমরা পাচ্ছি কোনটা? বিশ্বাস ভালোবাসা, অর্থাৎ বি অপশন, বি। হয়ে গেল। এবারে আমরা 6 নম্বর প্রশ্নে যাব। দেখেন 6 নম্বর বিকল্প মানে যে বহু বিকল্পীয় প্রশ্ন, সেখানে স্তম্ভ মিলিয়ে ঠিক বিকল্পটি নিরূপণ করো। ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখি লাল কমল আর নীল কমলে কেমন মেলে। কয়ে আছে শানিত দুয়োরানী সপ্তডিঙা আর রক্তে, আর ক্ষয়ে আছে এবিসিডি করে রাজপুত্র অসি সিন্ধু জলে জননী। নিচে বিকল্পগুলি দেওয়া আছে। আমরা ছোটবেলায় তো তোমরা এই স্তম্ভ মেলানো খেলাও খেলেছো এবং প্রশ্নও করেছো উত্তর, তো দেখি সেইভাবে একটু পেন্সিল দিয়ে পরপর তোমরা করে রাখো। দেখো শানিত কি? শানিত ক্ষয়ের দিকে আছে রাজপুত্র অসি সিন্ধু জলে জননী, তার মধ্যে অবশ্যই অসি মানে তলোয়ার, শানিত অসি অর্থাৎ 1B। আমরা পেন্সিল দিয়ে পাশে পাশে ছোট্ট করে লিখেও রাখতে পারি, পরে না হয় মুছে দেব। তো শানিত অসি। তারপরে দুয়োরানী, দুয়োরানীকে জননী, তার মানে ডি, 2 এর ডি, 1 এর বি, 2 এর ডি, সপ্তডিঙা, সপ্তডিঙা সিন্ধু জলে, তার মানে 3 এর সি, একদম পাশাপাশি, আর রক্তে আমি রাজপুত্র, তাহলে 4 এর এ। এইবার আমরা করে ফেলেছি, তাহলে দেখি এগুলো কোথায় আছে। তার মানে 1 এর ডি কোথায় আছে? দেখো 1 এর ডি আছে সি আর ডি, এই যে বিকল্পগুলো দেওয়া আছে। এ বি আমরা দেখছি না, কারণ এ বিতে ভুলভাল দেওয়া আছে। 1 এর এ দেওয়া আছে, শানিত রাজপুত্র তো নয়, এবং বিতে দেওয়া আছে 1 এর বি অর্থাৎ শানিত অসি, এইটাই হচ্ছে ঠিক 1 এর বি। তার মানে বি অপশন আছে একমাত্র বিতেই, 1 এর বি শানিত অসি, শানিত জননী তো নয়, আর ডি তেও আছে 1 এর বি, তাহলে বি আর ডি এই দুটো অপশন বিকল্পের মধ্যে ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি এই দুটো আমরা দেখছি। তারপর 2 নম্বরে যাই, 2 নম্বরে আছে যে বি আর ডি দেখে নেবো, কারণ এ আর সি আগেই আউট হয়ে গেছে। বিতে দেখছি যে 2 এর ডি, দেখে নি 2 আর ডি, দুয়োরানী জননী, হ্যাঁ ঠিক। আবার ডি তেও আছে 2 এর ডি, তার মানে আমরা বি আর ডি, ক্যাপিটাল বি আর ডি আমরা এখনো এই দুটোকে দেখে যাব। দেখি 3 নম্বরে কি আছে? সপ্তডিঙা, সপ্তডিঙা সিন্ধু জলে হবে অর্থাৎ 3C। দেখি আছে 3A, কিন্তু ডি তে আছে 3C, অতএব আমরা বুঝতে পারছি ডিটাই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ডি সম্ভবত ঠিক উত্তর। দেখে নি রক্তে আমি রাজপুত্র অর্থাৎ 4 এর এ হবে।
দেখছি ডি তে তাই আছে, কিন্তু বি তে আছে 4 সি, অর্থাৎ রক্তে সিন্ধু জলে। না, একদমই না, ভুল। তার মানে বিকল্পের মধ্যে আমরা, প্রদত্ত বিকল্পের মধ্যে ডিটাকেই পেলাম। ডি তে দেখো, আরেকবার মিলিয়ে আমরা দেখে নেব ফাইনালি আমার উত্তরটা নেওয়ার আগে। ডি, ডি অপশন, ক্যাপিটাল ডি এর অপশনে আমরা দেখব 1B শানিত অসি, 2D অর্থাৎ দুয়োরানী জননী, 3C সপ্তডিঙা সিন্ধু জলে, আর 4A রক্তে রাজপুত্র। তার মানে ডি অপশন। অর্থাৎ 6 নম্বর প্রশ্নে আমরা স্তম্ভ মিলিয়ে ডি অপশনটাকে নেব। এই যে ডি অপশন, ডি অপশনটা আমরা নেব। নিয়ে নিলাম আমরা। তাহলে আমরা এই যে বড় যে আনসার স্ক্রিপ্ট, তার থেকে 6টা প্রশ্ন আমরা ধরন দেখব বলে আলাদা করেছিলাম। 1-এর হলো ডি, 2-এর বি, 3-এর সি, 4-এর সি, 5-এর বি এবং 6-এর ডি। এই পর্যন্ত পেলাম। এইভাবে আরো বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে। এই 40টি প্রশ্ন তোমাদের সমাধান করতে হবে এবং সেজন্য তোমরা কিন্তু অবশ্যই কবিতাটা খুব মন দিয়ে ভালোভাবে পড়বে, মুখস্থও করবে আর পড়েও নেবে। তাহলে তোমরা পারবে। নিশ্চয়ই একটা কবিতা থেকেই তো আর এই 40টা প্রশ্ন থাকবে না, তোমাদের পাঠ্যসূচিতে যা যা আছে সবকিছু থেকেই থাকবে। তাই আমি মাত্র 6টা প্রশ্ন এই কবিতাটা থেকে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে অভ্যেস করলে তোমরা নিশ্চয়ই ভালো ফলাফল করবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সকলে।